আজ আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো যা অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। এটা হলো স্যার আর্থার লুইসের বিখ্যাত লুইস মডেল। এই নোবেল পুরস্কার বিজয়ী ধারণাটা আমাদের বুঝতে সাহায্য করে কিভাবে একটা দেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে উন্নত হয়ে ওঠে। তো মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, তাই না? কিভাবে একটা দেশ যার ভিত্তি মূলত চাষাবাদ ধীরে ধীরে কলকারখানা আর শিল্পের দিকে এগিয়ে যায়? এই যে একটা বিরাট পরিবর্তন, খামার থেকে কারখানায় রূপান্তর, এটাই লুইস মডেলের আলোচনার কেন্দ্রবিন্দু। এই অসাধারণ তত্ত্বটা আমাদের সামনে এনেছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ স্যার আর্থার লুইস, তাও সেই ১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়ে। তার মূল উদ্দেশ্যই ছিল এই বিশাল অর্থনৈতিক রূপান্তরের পেছনের কারণটা খুঁজে বের করা। দেখুন, ব্যাপারটা শুধু টাকা পয়সা বা জিডিপি বাড়ার বিষয় নয়। এর মূলে রয়েছে একটা দেশের পুরো অর্থনৈতিক কাঠামোর বদল। মানে একটা কৃষিভিত্তিক সমাজ থেকে পুরোপুরি শিল্পভিত্তিক সমাজে পরিণত হওয়ার গল্প এটা। আচ্ছা, তাহলে চলুন এবার মডেলটার একেবারে ভেতরে প্রবেশ করা যাক। লুইস পুরো অর্থনীতিকে খুব সহজ করে দুটো ভাগে ভাগ করে দেখিয়েছেন, আর এই দুটো ভাগের মধ্যেই লুকিয়ে আছে উন্নয়নের রহস্য। তো একদিকে আছে প্রথাগত খাত, মানে গ্রামের কৃষি ব্যবস্থা, যেখানে প্রচুর লোক কাজ করে কিন্তু উৎপাদন খুব বেশি নয়। মজার ব্যাপার হলো এখানকার প্রান্তিক শ্রম উৎপাদনশীলতা প্রায় শূন্য, মানে কয়েকজন কৃষককে কাজ থেকে সরিয়ে নিলেও মোট উৎপাদনে তেমন কোনো হেরফের হবে না। আর অন্যদিকে আছে আধুনিক শহুরি শিল্প খাত, যেখানে উৎপাদনশীলতা অনেক বেশি আর সবকিছু চলে কলকারখানাকে কেন্দ্র করে। আর এখানেই আসছে লুইস মডেলের সবচেয়ে জরুরি ধারণাটা, উদ্বৃত্ত শ্রম। সোজা কথায় কৃষিখাতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি লোক কাজ করছে। এদের মধ্যে কিছু শ্রমিককে যদি অন্য কোনো কাজে সরিয়েও নেওয়া হয়, তাহলেও মোট কৃষি উৎপাদনে কোনো ক্ষতি হবে না। এই বাড়তি শ্রমিকরাই হল অর্থনীতির লুকানো সম্পদ। এই ছবিটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। গ্রাফটাতে দেখানো হচ্ছে শ্রম বাড়ার সাথে সাথে মোট উৎপাদন কিভাবে বাড়ছে। খেয়াল করে দেখুন, একটা নির্দিষ্ট বিন্দু মানে এলে বিন্দুর পর উৎপাদন রেখাটা একদম সপাট বা ফ্ল্যাট হয়ে গেছে। এর মানে কি? এর মানে হলো ওই বিন্দুর পরে আরও শ্রমিক নিয়োগ করা হলেও মোট উৎপাদন আর বাড়ছে না। এই অংশটাই হলো উদ্বৃত্ত শ্রম। বেশ, তাহলে এই যে উদ্বৃত্ত শ্রম, এটাকে কাজে লাগিয়ে উন্নয়নের ইঞ্জিনটা চালু হবে কিভাবে, আর চালু হওয়ার পর সেটা চলতে থাকবেই বা কিভাবে? চলুন সেই প্রক্রিয়াটা দেখা যাক। গল্পের শুরুটা হয় এখান থেকে। আধুনিক খাতের শিল্প মালিক বা পুঁজিপতিরা গ্রামের কৃষি খাত থেকে এই উদ্বৃত্ত শ্রমিকদের নিয়ে আসে। তারা এই শ্রমিকদের একটা নির্দিষ্ট মজুরি দেয়, যা তাদের গ্রামে জীবনধারণের খরচের চেয়ে সামান্য বেশি হয়। কিন্তু কারখানায় এই শ্রমিকদের উৎপাদনশীলতা তাদের পাওয়া মজুরির চেয়ে অনেক বেশি হয়, ফলে পুঁজিপতিদের হাতে মুনাফা জমতে শুরু করে। লুইস মডেল ধরে নেয় যে পুঁজিপতিরা এই মুনাফাটা খরচ করে ফেলে না, বরং তারা সেটা আবার নতুন করে কারখানায় বিনিয়োগ করে। আর এর ফলেই একটা দারুণ চক্র শুরু হয়ে যায়। মুনাফা থেকে বিনিয়োগ, বিনিয়োগ থেকে উৎপাদন বৃদ্ধি, আর উৎপাদন বাড়াতে গিয়ে আরও নতুন শ্রমিকের চাহিদা তৈরি হওয়া। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, যখনই মুনাফাটা আবার বিনিয়োগ করা হচ্ছে, তখন কারখানার মূলধন বেড়ে যাচ্ছে। ধরা যাক KM1 থেকে বেড়ে KM2 হলো। এর ফলে কি হচ্ছে? কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ছে, আর তাই শ্রমের চাহিদাও বেড়ে যাচ্ছে। গ্রাফে দেখুন, চাহিদা রেখাটা D1 থেকে সরে D2তে চলে গেছে, মানে একই মজুরিতে এখন আরও বেশি শ্রমিক দরকার। আর এই বাড়ি চাহিদার কারণেই শিল্প খাত গ্রাম থেকে আরও উদ্বৃত্ত শ্রমিক নিয়ে আসে, মানে L1 থেকে L2 পর্যন্ত। এর ফলে পুঁজিপতিদের মুনাফাও আগের চেয়ে বেড়ে যায়, আর সেই বাড়তি মুনাফা আবার বিনিয়োগ করা হয়। বুঝতেই পারছেন, প্রবৃদ্ধির ইঞ্জিনটা এখন পুরো দমে চলতে শুরু করেছে। আর এই চক্রটা চলতেই থাকে। গ্রাম থেকে শহরে শ্রমের স্রোত আসতে থাকে, শিল্পখাত বড় হতে থাকে, আর এভাবেই ধীরে ধীরে পুরো দেশের অর্থনীতিটাই বদলে যেতে শুরু করে। কিন্তু এই প্রক্রিয়াটা কি অনন্তকাল ধরে চলতে পারে? না, একটা সময় আসে যখন প্রবৃদ্ধির ইঞ্জিনের জ্বালানি, মানে গ্রামের সেই উদ্বৃত্ত শ্রম শেষ হয়ে আসে, আর তখনই আমরা একটা বিশেষ মুহূর্তে পৌঁছাই। এই মুহূর্তটাকেই বলা হয় লুইস টার্নিং পয়েন্ট। এটা হলো সেই সময় যখন গ্রামের সব উদ্বৃত্ত শ্রমিককে শিল্পখাতে নিয়ে আসা হয়ে গেছে। এখন যদি আরও শ্রমিকের দরকার হয়, তাহলে শিল্প মালিকদের মজুরি বাড়াতে হবে, কারণ তখন আর সস্তায় শ্রমিক পাওয়া যাবে না। আর এখান থেকেই দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানও বাড়তে শুরু করে। তথ্যটা শুনতে অসাধারণ, তাই না? কিন্তু বাস্তব পৃথিবী তো আর সবসময় বইয়ের পাতার মতো চলে না। চলুন এবার দেখা যাক এই মডেলের কিছু সীমাবদ্ধতা বা দুর্বলতা কি কি।
দেখুন, এই মডেলটা কয়েকটা বড় অনুমানের ওপর দাঁড়িয়ে আছে। যেমন এটা ধরে নেয় যে পুঁজিপতিরা সব মুনাফা দেশেই আবার বিনিয়োগ করবে, কিন্তু তারা তো বিদেশেও বিনিয়োগ করতে পারে, তাই না? আবার এটা ধরে নেয় যে গ্রামের সত্যি উদ্বৃত্ত শ্রম আছে, অনেক সময় দেখা যায় তা নেই। আর মানব সম্পদ বা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই মডেলে তেমন গুরুত্ব পায়নি। সবচেয়ে বড় একটা সমালোচনা হল প্রযুক্তিকে নিয়ে। ভাবুন তো, যদি শিল্প মালিকরা মুনাফা দিয়ে নতুন শ্রমিক নিয়োগ না করে বরং এমন সব মেশিন কেনে যা শ্রমিকের কাজ কমিয়ে দেয়, সেক্ষেত্রে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও নতুন কর্মসংস্থান কিন্তু তৈরি হবে না। এছাড়াও বাস্তব জগতে আরও অনেক কিছু আছে যা এই মডেলের সহজ সরল গতিকে থামিয়ে দিতে পারে। যেমন ধরুন শ্রমিক ইউনিয়নগুলোর চাপ বা সরকারের বেঁধে দেওয়া ন্যূনতম মজুরি। এসবের কারণে টার্নিং পয়েন্টে পৌঁছানোর অনেক আগেই মজুরি বেড়ে যেতে পারে, যা পুঁজিপতিদের মুনাফা কমিয়ে দেয় এবং প্রবৃদ্ধির ইঞ্জিনকে ধীর করে দেয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, একটা মডেলে যদি এতগুলো দুর্বলতা থাকে, তাহলে আজও আমরা কেন এটা নিয়ে এত আলোচনা করি? এর গুরুত্বটা কোথায়? কারণ কিছু ত্রুটি থাকার সত্ত্বেও লুইস মডেল আমাদের অর্থনৈতিক উন্নয়নের একটা মৌলিক কাঠামো বা ব্লুপ্রিন্ট দেয়। এটা আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা গল্প বুঝতে সাহায্য করে, কিভাবে একটা দেশ দারিদ্র্য থেকে সমৃদ্ধির দিকে যাত্রা করে। আর এটা শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বাস্তবেও এর প্রতিচ্ছবি দেখা গেছে। যেমন অনেক অর্থনীতিবিদ মনে করেন যে গত কয়েক দশকে চীনের যে অবিশ্বাস্য অর্থনৈতিক উত্থান, তার পেছনে লুইস মডেলের একটা বড় ভূমিকা আছে। চীন ঠিক এভাবে গ্রাম থেকে লক্ষ লক্ষ শ্রমিককে শিল্পখাতে এনে এই উন্নয়ন ঘটিয়েছে। আর সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাওয়া যাক। আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর অটোমেশনের যুগে বাস করছি। এমন একটা সময়ে যেখানে মেশিনই মানুষের অনেক কাজ করে দিচ্ছে, সেখানে লুইস মডেলের এই ইঞ্জিনটা কি আর আগের মতো কাজ করতে পারবে? দেশগুলো কি এখনও কৃষি থেকে শিল্পে রূপান্তরের জন্য এই পথটাকেই বেছে নিতে পারবে? উত্তরটা কিন্তু বেশ জটিল।